নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা জানো যে তোমাদের বাজেটে যুবশক্তির ব্যাপারে বলা হয়েছে। এবার এই যুবশক্তি ভরসা কার্ডের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এমন কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে, যে ধোঁয়াশাগুলো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, যে বলছো যে স্যার এগুলো ক্লিয়ার করুন। তো এই ব্যাপারটা, যে সব প্রশ্নগুলো তোমাদের রয়েছে এবং সেই সব প্রশ্নগুলোই আজকের ভিডিওর মাধ্যমে একদম অফিসিয়াল উত্তর তোমাদের কাছে প্রোভাইড করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি সেটি হলো, যুবসাথীদের কি নতুন ফর্ম ফিল আপ করতে হবে? কারণ তোমরা জানো যে যুবসাথীরা যারা টাকা পেত, তাদের কি আবার নতুন কোনো ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন রয়েছে? তো চলো, দ্বিতীয় প্রশ্নটি সেটি হলো, পরিবারের ইনকাম 1 লক্ষ, সেটা বছরে না মাসে? তোমাদের আমি দেখিয়েছিলাম যে অফিসিয়াল যে পিডিএফটা, বাজেটের অফিসিয়াল যে পিডিএফটা, সেখানে কিন্তু বছরে লেখা ছিল, বাট সেটা কি বছরে না মাসে হবে, সেই ব্যাপারটা কি আপডেট রয়েছে সেটা বলবো। তৃতীয় যেটি সেটি হলো, কোন কোন সরকারি স্কিম নিলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই তোমরা প্রশ্নটা করেছো, যে কোন কোন সরকারি স্কিম নিলে তারা যুবশক্তি ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, চতুর্থ যেটি সেটি হলো, মাধ্যমিক পাশরা কত টাকা পাবে? দেখো, মাধ্যমিক পাশরা যুবশক্তির মানে যে ভাতা, সেটা কি আদৌ পাবে, না উচ্চ মাধ্যমিকরাই শুধুমাত্র 2,000 টাকা পাবে, সেই ব্যাপারটাও ক্লিয়ার করব। পঞ্চম যেটি সেটি হলো, কোন কোন কাগজ লাগবেই ফর্ম ফিল আপ করতে, এই ব্যাপারে কি আপডেট রয়েছে, সম্পূর্ণ ব্যাপারটা আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি একদম স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, ঠিক আছে। প্রথমে বলে রাখি, তোমাদের যুব সাথীর ব্যাপারে বলি। দেখো, যুবসাথীতে যারা যারা তোমরা টাকা পেতে, যাদের ডেটাটা রেকর্ডার রয়েছে, যারা টাকা পেতে, তাদেরকেও কিন্তু নতুন ফর্ম ফিল আপ করতে হবে। কেন বলছি নতুন ফর্ম ফিল আপ করতে হবে? তার কারণ হচ্ছে, যারা লক্ষ্মী ভাণ্ডার পেত, তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সেই ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হয়েছিল। ঠিক আছে, সে অফলাইনে বলো বা অনলাইনে বলো, ফিল আপ তো করতে হয়েছে। ঠিক তেমনি যুবসাথী যারা পেত, তাদেরকেও কিন্তু এখন মানে যুবশক্তির জন্য নতুন ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে। এছাড়া তোমাদের আরেকটি কারণ, সেটা হচ্ছে, যেহেতু এখানে যুবসাথীর ব্যাপারে শুধু মাধ্যমিক যোগ্যতা থাকলেই হয়ে যেত, এখানে যেমন উচ্চ মাধ্যমিক, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন, তাদের জন্য আলাদাভাবে ভাতার একটা অ্যামাউন্টটাও আলাদা। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, 2 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, যে পরিবারের ইনকাম 1 লক্ষ বছরে না মাসে? তোমাদের আমি পিডিএফে দেখিয়েছিলাম, যে পিডিএফটা একদম অফিসিয়াল পিডিএফ, সেখানে ব্যাপারটা যেটা উল্লেখ করা ছিল সেটা হলো, আয় বছরে 1 লক্ষ টাকার কম। আমি অনেক জায়গা দেখলাম, সেখানেও কিন্তু তাই বলছে। বাট এখানে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই ব্যাপারটা ক্লিয়ার করেছে, তারপরে তো আর কোনো ধোঁয়াশা থাকার উচিত নয়। তা উনি কি বলেছেন, সেই অডিওটা তোমাদের শোনাচ্ছে, শুনে নাও। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে, মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে, তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো আশা করি তোমরা অডিওটা শুনেছো। তো অডিওতে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করেই দিয়েছেন, তা এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকে না। দেখো, আমি তোমাদের অফিসিয়াল পিডিএফে কিন্তু সেটা দেখিয়েছিলাম, যে পিডিএফে যেটা উল্লেখ করা ছিল, একদম অফিসিয়াল পিডিএফে, সেখানে বলা ছিল বছরে 1 লক্ষ টাকার কম। কিন্তু এখন যখন উনি প্রেস কনফারেন্স করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন, তো এই ব্যাপারে আর কোনো ডাউট থাকে না। এর পরবর্তী কি, কোন কোন স্কিম, সরকারি স্কিম নিলে যুবশক্তির ফর্ম ফিল আপ করতে পারবে না? তার আগে তোমাদের বলে দিই, আমি কিছু ইম্পর্টেন্ট জায়গা এখানে আমি ক্লিয়ার করি। দেখো, এখানে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের, দেখো, তোমাদের অনেকেরই একটা প্রশ্ন, যে স্যার যুবতীরাই কি পাবে, যুবতীরা কি পাবে? যুবতীরাও কিন্তু পাবে, যুবক যুবতী বোথই কিন্তু পাবে। ঠিক আছে। এবং এখানে তোমাদের
যে প্রকল্প, এই প্রকল্প তারাই পাবে যারা, যদি তুমি কোনো গভর্নমেন্ট যদি স্কিমের সুবিধা না পেয়ে থাকো, ধরো তুমি অলরেডি একটা গভর্নমেন্ট স্কিমের সুবিধা পাচ্ছ, সেখানে বলে দিয়েছে দেখো অন্যান্য সুবিধা হিসাবে আবেদনকারী যেন অন্য কোনো সামাজিক সুরক্ষা বা সরকারি ভাতার সুবিধা না পান। যদি তুমি সরকারি ভাতার সুবিধা পাও তাহলে কিন্তু তুমি এখানে এলিজিবল নয়। ঠিক আছে, মানে ধরো তুমি অন্নপূর্ণা ভাণ্ডার নিচ্ছ, তাহলে কি তুমি যুবশক্তির জন্যও অ্যাপ্লাই করতে পারবে? একদমই নয়। ঠিক আছে, সরকারি দুটো প্রকল্পের সুবিধা সমানভাবে নেওয়া যায় না, তো সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু আটকে দেবে। তার জন্য যে কোনো একটি প্রকল্পের সুবিধাই তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো অর্থাৎ এখানে পরিষ্কার করে বলে দিয়েছে সরকারি যদি তুমি কোনো ভাতার সুবিধা যদি পাও তাহলে কিন্তু এই প্রকল্পে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, আচ্ছা তোমরা কি অলরেডি কোনো ভাতা নিচ্ছ? যদি নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী যে প্রশ্নটি সেটি হলো যে মাধ্যমিক পাশরা কত টাকা পাবে। দেখো তোমরা জানো যে গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার করে বলে দিয়েছেন, আমি তোমাদের অডিওটাও শোনালাম, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে 3,000 টাকা করে তারা পাবে, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। কিন্তু স্নাতক ছাড়া অন্যান্য শিক্ষিত বেকাররা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই জায়গাটাই প্রশ্ন, যে উচ্চ মাধ্যমিকদেরও কি 2,000 টাকা, মাধ্যমিকদেরও কি 2,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে? অডিওতে তোমরা যদি ভালো করে শোনো, এই ব্যাপারটা বলছে যারা মানে গ্র্যাজুয়েট নয়, যারা নন গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ভেরিফিকেশন তারা করবে, সেই ন্যূনতম যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু পর্যালোচনা করে সেটা ডিসাইড করবে। তাহলে এই ক্ষেত্রে হয়তো হতে পারে, আমি পুরো কনফার্ম বলছি না, হয়তো হতে পারে উচ্চ মাধ্যমিকদের 2,000 টাকা আর মাধ্যমিকদের 1,000 টাকা, এটা হয়তো করতে পারে, বাট এটা কিন্তু কনফার্ম নয়। কিন্তু তোমরা এটা মানে জেনে রাখবে যে আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন যাদের করা নেই, তাদের ক্ষেত্রে 2,000 টাকা থাকবে এবং সেটাকে কিন্তু ভাগ করে দিতে পারে, কারণ তোমরা অডিওতে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু সেই জায়গাটা বললো। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, যে তারা সেটাকে ভেরিফিকেশন করবে, তারা মানে ন্যূনতম শিক্ষা যোগ্যতার ব্যাপারটা তারা যাচাই বাছাই করবে, তারপরে কিন্তু তারা ডিসাইড করবে। অর্থাৎ গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে ব্যাপারটা কনফার্ম, কিন্তু যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তাদের ক্ষেত্রে কি করে সেটাই হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, আচ্ছা তো এজের ব্যাপারটা তো ক্লিয়ার করাই রয়েছে যে 21 থেকে 45 বছর, 21 থেকে যদি তোমার 45 বছর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এলিজিবল রয়েছো। ওকে, আচ্ছা আর এই ব্যাপার তো তোমাদের মোটামুটি আমি ক্লিয়ার করেই দিয়েছি। আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন অক্টোবর 2026, অর্থাৎ অক্টোবর থেকেই কিন্তু তোমাদের আবেদন প্রসেস শুরু হয়ে যাবে এবং উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া শুরু হয়ে যাবে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। এবার হচ্ছে সর্বশেষ যে প্রশ্নটি, সেটি হলো কোন কোন কাগজ লাগবেই ফর্ম ফিল আপ করতে। দেখো প্রথমে বলে রাখি যে এই যে তালিকাভুক্ত যে নথির খসড়াগুলো তোমাদের বলছি, সেখানে হয়তো কিছু চেঞ্জেস হতে পারে, যদি কিছু পরিবর্তন হয় সেই ব্যাপারে নিশ্চয়ই আমি তোমাদের জানিয়ে দেবো। কিন্তু যেগুলো যেগুলো লাগবে সেটা হলো তোমার আধার কার্ড, একদম ম্যান্ডেটারি, সে তুমি অফলাইনে ফিল আপ করো কি অনলাইনে ফিল আপ করো, তোমার আধার কার্ড লাগবেই, ভোটার কার্ড লাগবেই। বয়সের প্রমাণ এই জায়গাটায় বলে রাখি, তোমাদের 10th অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগতে পারে। এছাড়া তোমাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সেটা তো অবভিয়াসলি লাগবে, কারণ ভাতার অ্যামাউন্টগুলো আলাদা। ঠিক আছে, যে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েটরা যেমন 3,000, উচ্চ মাধ্যমিক বা 10th আমি যদি ধরে রাখি 2,000, তাহলে সেক্ষেত্রে তাদের ভাতার মানে অ্যামাউন্টটা যেহেতু আলাদা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, তাহলে নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতার জন্য তোমাকে আলাদাভাবে সার্টিফিকেট তোমাকে আপলোড করতেই হবে, সে তুমি অফলাইনে করলেও তোমার লাগছে আর অনলাইনেও তোমার লাগবে। এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সেটা তোমাদের লাগবেই, মোবাইল নাম্বার লাগবে এবং অবশ্যই কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। যে সুবিধাভোগী তার কিন্তু আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। ব্যাংকের পাসবইয়ের যে ফার্স্ট পেজটা রয়েছে না, ফ্রন্ট পেজ, সেটা কিন্তু তোমাদের লাগবে। অবশ্যই কিন্তু তোমাদের ডিবিটি করানো থাকতে হবে,
ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই ব্যাপারে নিয়ে অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে। ডিবিটি কীভাবে করতে হয়, ডিবিটি কিন্তু করে রাখো, যদি না করা থাকে হাতে কিন্তু এখনও সময় রয়েছে, করে রাখতে পারবে। এরপরে হচ্ছে কর্মসংস্থান বিনিময় নিবন্ধন শংসাপত্র, এটা মানে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা হয়তো লাগতে পারে আবার নাও লাগতে পারে, ঠিক আছে। বাট যাই হোক না কেন এটা ম্যান্ডেটারি থাকবে না, কারণ এখন বর্তমান সময়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাকে বলে মানে লাগে না সেরকম, ঠিক আছে। কিন্তু যে যে ডকুমেন্টসগুলো বললাম, এই যে ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, প্রত্যেককে কিন্তু রেডি রাখতে হবে, এখানে এই ডকুমেন্টগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন। ওকে, তো আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম খুঁটিনাটি যা যা প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা উত্তর তোমাদের কাছে এখানে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে এরকমই নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।